শিক্ষক এদের মধ্যে একটা বড় অংশ যোগ্য নিয়ে কোনো সন্দেহ নেই, স্বচ্ছ। ৫,০০০ হোক আর ৭,০০০ হোক, তারা নিশ্চয়ই চুরি, দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। তাদের চাকরি তো যাবেই, কিন্তু সরকার তাদের চাকরিকে রক্ষা করতে গেছে এবং তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে যোগ্যদের স্বার্থকে বিসর্জন দিয়েছে, পরিবারগুলোকে ধ্বংস করার ব্যবস্থা করেছে। এ দায় সরকারের। সরকারের অপরাধের জন্য, অপদার্থতার জন্য, চুরি এবং লুঠের ব্যবস্থার জন্য, দুর্নীতির জন্য সাধারণ যোগ্য স্বচ্ছ চাকরি যারা পেয়েছিলেন তাদের আজকে বিপদে পড়তে হলো। এ দায় ১০০% সরকারের। প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি গেল একটা সিঙ্গল গো। এ ভাবা যায় না, অভাবনীয়। কিন্তু কার দায়? এদের মধ্যে কয়েক হাজার নিশ্চয়ই যারা টাকার বিনিময়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারা টাকা নিয়েছেন, কেন নিয়েছেন, তাদের কেন রক্ষা করতে গেছেন, এ দায় তো সরকারের। সরকার অযোগ্যদের রক্ষা করতে গিয়ে যোগ্যদের বাতিল করেছেন, খারিজ করেছেন এবং যোগ্যদের পাশে দাঁড়ান। ওয়েমার শিট হাফিস করে দিলেন, আইন বদলে, নিয়ম বদলে ১ বছরের মধ্যে ধ্বংস করে দিলেন। কেন করলেন? ফলে সরকার জেনে বুঝে প্রাতিষ্ঠানিক একটা এমন ব্যবস্থা করেছে যে কারণে যোগ্য শিক্ষকেরা বঞ্চিত হয়েছেন। এ দায় ১০০% সরকারের এবং যারা সরকার চালান তাদের, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী নাকি বলেছেন চাকরিহারাদের পাশে আছে। ওনার বলা উচিত ছিল আমি চাকুরিজীবীদের চাকরি খেয়ে নিলাম। ওনার বলা উচিত ছিল যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে বা যাদের দুর্নীতির টাকা নিয়ে আমি চাকরি দিয়েছি তাদের রক্ষা করার জন্য যোগ্য চাকরি প্রার্থীদের বা চাকরিজীবীদের আমি ধ্বংস করেছি, চাকরি খেয়ে নিয়েছি। এ দায় তো ওনার। উনি পাশে আছেন মানেটা কি? উনি চাকরিহারাদের পাশে আছেন মানেটা কি? উনি তো যোগ্য অযোগ্য তালিকাটা করেননি বছরের পর বছর সময় পেয়েও। উনি তো ধ্বংস করেছেন। দায় তো ওনার, সরকারের। কিন্তু উনি পাশে আছেন মানেটা কি? পাশে আছেন আর ওদিকে সাপোর্ট দেবেন? ব্যানার্জি পরিবারের বহু সম্পত্তি হয়েছে, বছরে বহু সম্পত্তি হয়েছে, বেচে দিন। না হলে লোক তো আজকে হোক কালকে হোক তো উদ্ধার করবেই, দিন। কিন্তু দুর্নীতির টাকায় যারা নিয়েছে তাদের রক্ষা করার জন্য আরেকবার দুর্নীতির পাকে মানুষকে ফেলবেন। আমাদের রাজ্যের স্কুল শিক্ষার হাল অত্যন্ত খারাপ। এই ২৫-২৬,০০০ মাস্টারমশাই এদের জন্য বাড়তি একটা বিপদে পড়বে তো বটে, কোনো সন্দেহ নেই। কিন্তু ইতিমধ্যে ৮,০০০ স্কুল সরকার বন্ধ করেছে। ৬,০০০ স্কুলে একজন করে শিক্ষক। কে নিতে বারণ করেছিল? বামফ্রন্ট প্রত্যেক বছর এসএসসির চাকরি দিচ্ছে, প্রত্যেক বছর নিয়ম করে। যেমন বছরে একবার দুর্গাপুজো হয় অথবা ঈদ হয়, তেমন বছরে প্রত্যেক বছর এসএসসি অথবা টেটের পরীক্ষা, তার মধ্য দিয়ে স্বচ্ছ চাকরি। তাহলে পলিটিক্যাল উইল অফ দি গভর্নমেন্ট থাকলে করা যায়। আর এই গভর্নমেন্টের পলিটিক্যাল উইল নেই, স্কুল বন্ধ করেছে, শিক্ষক ছাড়া স্কুল চালিয়েছে। যাও বা শিক্ষক আছে তাদের শিক্ষা ছাড়া অন্য কাজে লাগানো হয়। জুতোর মাপ নাও, জামার মাপ নাও, সাইকেলের টায়ার পাংচার হয়েছে কিনা খোঁজো, এগুলো সরকারের শিক্ষকদের কাজ দেওয়া হয়েছে। শিক্ষককে শিক্ষকতার জায়গা থেকে সরিয়ে এনে সরকারি স্কুল ব্যর্থ এটা প্রমাণ করে প্রাইভেটের হাতে শিক্ষাকে তুলে দেওয়ার যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিউ এডুকেশন পলিসিতে, সেই প্রকল্পের অংশ হিসেবেই রাজ্যের শিক্ষাকে ধ্বংস করার ব্যবস্থা করছে রাজ্য সরকার। এসবই তার অংশ। বাংলায় যা হয়েছে চাকরি দুর্নীতি, অর্গানাইজড ক্রাইম। অর্গানাইজড ক্রাইম। একজন লোক ভুল করে একটা গন্ডগোল করেছে তা না, গোটা প্রক্রিয়াটা এমনভাবে করা হয়েছে, এসএসসি এমনভাবে তৈরি করা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ কেমনভাবে তৈরি করা হয়েছে যাতে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী তারা চলে, এবং তারপর যেখান থেকে লিস্ট আসবে সেই লিস্টে টাকা নেওয়া লোকেদের ঢুকিয়ে দেওয়া হবে কী করে, তার ব্যবস্থা করতে হবে। ফলে সরকারি প্রশাসনকে, ব্যবস্থাকে ব্যবহার করা হয়েছে দুর্নীতি করার জন্য, দুর্নীতি ঠেকাবার জন্য করা হয়েছে, চাকরি দেওয়ার জন্য না, যাতে অযোগ্যরা তাদের দিয়ে স্কুলগুলোর ১২টা বাজিয়ে দেওয়া যায় তার জন্য। প্রশাসনিক দুর্নীতি, অর্গানাইজড ক্রাইম। অভয়া যেমন একটা অর্গানাইজড ক্রাইম, প্রশাসনিক দুর্নীতি। যাদের রক্ষা করার কথা তারাই ভক্ষণ করেছে, ঠিক তেমন করে যাদের চাকরি দেওয়ার কথা তারা টাকা নিয়েছে, চাকরি লুট করেছে।
আর অতিরিক্ত শূন্য পদ সুপার নিউমেরারির যে ব্যবস্থাটা করেছিল, এটা যখন করেছিল তখন সবাই বলেছিলেন এটা বেআইনি, এটা হয় না। দুর্নীতিটাকে রক্ষা করার জন্য, লুঠের চাকরিটাকে রক্ষা করার জন্য, টাকার বিনিময়ে চাকরিটাকে রক্ষা করার জন্য, সেগুলোকে রক্ষা করে আমি একটা বাড়তি কিছু একটা ব্যবস্থা করার যে নাম করেছি, আবার তার থেকে টাকা খেয়েছি। এটা একটা কমপ্লিটলি দুর্নীতি, তার প্রশ্রয় দেওয়ার মতন ব্যবস্থা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সন্দেহ থাকতে পারে না। দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার এই বাড়তি বন্দোবস্ত করেছে, কিন্তু তখনই সবাই বলেছিলেন যে এই সিদ্ধান্তটা করলো কেন? হাইকোর্ট অর্ডার দেয়নি যে যারা এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত তাদেরকে সিবিআই তদন্ত করবে, প্রয়োজনে হেফাজতে নিয়ে এসে তদন্ত করবে। আমি জানি না সুপ্রিম কোর্ট কী উত্তর দেবেন, হয়তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যারা অপরাধী তাদের সবাইকে প্রয়োজনে হেফাজতে ডেকে, মন্ত্রী ঠন্ত্রী সহ তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে। যোগ্যদের চাকরি খারিজ করলাম, আর যারা দুর্নীতি করলাম তারা নবান্ন আলো করে বসে থাকবো, মানুষ অপেক্ষায় থাকবে ওদের টেনে বার করে দেওয়ার জন্য। কলেজের এসএফআই কর্মী সুচরিতা দাস, থার্ড ইয়ারের ছাত্র, মনে আছে সেদিন মেদিনীপুর কলেজে কিভাবে আক্রমণের শিকার হয়েছে? ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছে, এবং পুলিশ বাইরে দাঁড়িয়ে বলছে ওকে একবার এনে আমাদের হাতে দাও, মানে তারপর আমরা যা খুশি ওকে নিয়ে করবো কেন। এবং এসপির নির্দেশে পুলিশের উপস্থিতিতে পুলিশ অফিসে নিয়ে গিয়ে তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে অসভ্যতা করা হয়েছে, কেউ ছেড়ে দেবে? কেউ ছেড়ে দেবে? পুলিশের ওই যারা এসব করেছেন, ওপরে যত বড় মাথায় থাক না কেন, তাদের বাড়িতে মেয়েরা নেই, সন্তান সম ছাত্রী, তাদের সঙ্গে যা করেছে। কোর্ট টেনে বলেছে এত উল্লাস কেন, আমাদের হাতে দাও, যেন উল্লাসে ফেটে পড়েছে। এবং তৃণমূল আর পুলিশ একযোগে এসএফআইয়ের বিরুদ্ধে যে আক্রমণ করেছে, ভয়াবহ, কোনো সন্দেহের ব্যাপারে নেই। শুধু এসএফআই না, বাকিদের উপরেও আক্রমণ করেছে। কোর্ট টেনে দুটো গালে দুটো চাপ, মানে একটু একটু না, 82 শিক্ষা বসিয়ে দিয়েছে। তাতেও এদের কোনো কাণ্ড জ্ঞান হবে না। একটা কান কাটা থাকলে রাস্তার একটা পাশ দিয়ে চলে, দুকান কাটা সরকার, কোনো কাণ্ড জ্ঞান নেই। মানুষ বিচার ছিনিয়ে নেবেই। ফলে আমি বিচার ব্যবস্থাকে মানতে পারছি না, লোকে হাসবে। যা বিচার হয়েছে বিচার আমি মানতে পারবো না, আমার পক্ষে মানা কঠিন, আমাদের পক্ষে মানা কঠিন। কেন কঠিন? কারণ এর মধ্য দিয়ে অনেক যোগ্য ছেলে তাদের চাকরি গেল। কিন্তু সরকার কেন বলবে? কারণ সরকার তো চুরি করেছে। সরকার তো চুরি করে এই গোটা চাকরির প্রক্রিয়াটাকে বাতিল করাবার ব্যবস্থা করেছে। চোর কখনো বিচার মানতে পারে না। বরঞ্চ এক্ষেত্রে চোরকে সময় দেওয়া হয়েছিল, সরকারকে সময় দেওয়া হয়েছিল। হাইকোর্ট যখন এই অর্ডার দেয় প্যানেল বাতিল, তার আগে 1 বছর স্কুল সার্ভিস কমিশন, মুক্ত শিক্ষা পর্ষদ, সরকার সবাইকে সময় দিয়েছে। তারা সময়টা ব্যবহার করেননি, নষ্ট করেছে। তারপর এই রায়ের পরিপ্রেক্ষিতে সরকার গেছে সুপ্রিম কোর্টে, 1 বছর টাইম পেয়েছে। কেন চাল আর কাকুরকে আলাদা করতে পারেনি? চাল কাকুর মিলিয়ে মিশিয়ে 12টা বাজিয়ে দিয়েছে কেন? চোর চুরি করেছে, সেটা ধামাচাপা দিতে চেয়েছে, কোর্ট তার পক্ষে রায় দেয়নি। হ্যাম নাকি একটা কোনো সংগঠন, কর্পোরেট সংস্থা, বোধহয় টাকা পয়সা দিয়ে কারোর তৈরি করা, তারা কি বলেছেন আমার কাছে তার কোনো গুরুত্ব নেই। ফ্যাম বলেছে নাকি স্ক্যাম ঢাকা দেবার জন্য বলেছে? বড় স্ক্যাম, বড় স্ক্যাম। একে চাকরি চুরি, দুর্নীতি, আবার এদিকে একটা কোথাও লাখ লাখ লাগিয়ে দাও। মুখ্যমন্ত্রী চুপ, বিরোধী দলও খুশি, সবাই মিলিয়ে নাকি এখন কী সব রাস্তায় নামবেন 6 তারিখ। আমি বলছি এসব অনেক হলো। যোগ্য ছেলে মেয়েদের চাকরি দিন, এক। আর মানুষ বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, চাকরি চোরের শাস্তি চাই, শাস্তির জন্য অপেক্ষায় থাকুন, কেউ ছাড়া পাবে না। বলেছেন তিনি নাকি চাকরি প্রার্থীদের মুখোমুখি হবেন, কবে একটা 7 তারিখ 8 তারিখ হবে। এতদিন হননি কেন? ওরা তো হত্যা দিয়ে বসেছিল। দিনের পর দিন বলেছে আমাদের সঙ্গে বসুন, আমাদের কথা শুনুন, আমাদের কাগজ দেখুন, আমাদের কাগজ দেখার ব্যবস্থা করুন, আমরা যারা যোগ্য। উনি দেখেননি কেন? 2 বছরের উপর এখন উনি বসুন কেন? কারণ কি একটা সংগঠন না কি করেছেন, ডিপ্রেসড
ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন নাকি একটা কি করেছে, এ তো মুখ্যমন্ত্রী বানিয়েছেন বলে মনে হচ্ছে। এমন অ্যাসোসিয়েশন বানিয়েছেন যারা 2 বছর ধরে সরকারকে, টিচাররা যখন বলেছে আপনি বসেননি, এখন একটা সংগঠন নাকি ওনার সঙ্গে আর শিক্ষামন্ত্রীর সঙ্গে বসবেন। বসুন, কিন্তু বসে তার আগে যোগ্য অযোগ্য তালিকাটাকে আলাদা করে হলফনামা দিন সরকারের কাছে যে হ্যাঁ এরা যোগ্য। সরকার এই যোগ্য এই হলফনামা দিলে এই চাকরি খারিজ হওয়ার কোনো কথা ছিল না, এটা কোর্ট বারবার বলেছে। সরকার সে স্পষ্ট করুক, তা না হলে ওখানে কি লালিপপ দেবেন নাকি, আরেকবার টাকা মারবার কোনো ব্যবস্থা করবেন নাকি? আমার যথেষ্ট সন্দেহ আছে মুখ্যমন্ত্রী বসবেন, সাধু সাধু কথা বলবেন, কিছুই জানেন না, ধোয়া তুলসী কথা করছে, ভাব দেখাবেন, তারপর টাকা তোলার আর একটা কি ব্যবস্থা করা যায় তার একটা কোনো ছক বসবেন। বলেছেন এই রায় তিনি মেনে নিতে পারছেন না, এটা ওনা বলার রাইট। আমি বলছি এই রায় মেনে নিতে কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে। জেনে বুঝে সরকারের অপদার্থতার জন্য এমন জায়গায় ঠেলে দিলেন যে রায়ের মধ্য দিয়ে বেশ কিছু অযোগ্য শিক্ষকের যেমন চাকরি যাবে, তেমন যোগ্য শিক্ষক অনেকের চাকরি চলে যাচ্ছে। এই রায় মেনে নিতে আমি পারছি, আমরা পারছি, মুখ্যমন্ত্রী পারবেন না কেন? হাইকোর্ট এই অর্ডার দিয়েছে, অর্ডার দেওয়ার আগে 1 বছরের বেশি সরকারকে সময় দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, সরকার সবাইকে সময় দিয়েছে, উনি তো সেই সময়টাকে ব্যবহার করেননি। গত বছর হাইকোর্ট অর্ডার দেওয়ার পর চাকরি বাতিল, তারপরে সরকার সুপ্রিম কোর্টে গেল 1 বছর সময় পেল। এই 1 বছরের মধ্যে চাল আর কাপড়টাকে আলাদা করতে পারলেন না। চাল আর কাপড়টাকে তো আলাদা করা দরকার ছিল, কেন করেননি? বরং চালের মধ্যে কাকড় মিশিয়ে দিয়ে কাকড় চাল এমন মেলামেশি করেছেন যাতে চাল কখনো আলাদা করা না যায়, কাকড় যেন কখনো ধরা না যায়। ফলে সরকারের অপদার্থতা। উনি এই রায় মেনে নিতে না পারার কারণটা কি? এই রায় করার জন্য উনি কোর্টকে কার্যত বাধ্য করেছেন। কোর্টের রায়ের মধ্য দিয়ে সেটা স্পষ্ট, কোর্টের রায় এটা স্পষ্ট যে আমাদের কোনো অল্টারনেটিভ নেই, সরকার যা করেছে এটা খারিজ করা ছাড়া। এটা মুখ্যমন্ত্রী সরকারকে এমনভাবে নিয়ে গেছেন যেখানে কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছে, যে রায়টার একটা বড় অংশ নিশ্চয়ই মানবিক, আমার কোনো সন্দেহ এ ব্যাপারে নেই, দায় সরকার।